আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভারতের জাতীয় কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী তিনি সম্প্রতি দেশটিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন একটি উপনির্বাচনে তার ভাইয়ের ছেড়ে দেওয়া আসনে। সেই প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে আজকে ভারতের দিল্লিতে তাদের জাতীয় সংসদ ভবনের সামনে বাংলাদেশ ইস্যুতে তারা প্রতিবাদ জানিয়েছে অভিনব কায়দায়, এবং বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের দাবি তুলেছে তারা। এসবের মধ্য দিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বা তার দল আসলে কি বার্তা দিতে চাইছে বা কি অর্জন করতে চাইছে। আমার একটি পুরনো কথা মনে পড়ে গেল, যখন রাহুল গান্ধী প্রথম তিনি রাজনীতিতে মাথা ঢুকিয়েছিলেন, সেই সময় ভারতের বিজেপির নেতা অটল বিহারী বাজপেয়ী তিনি বলেছিলেন, রাজনীতি বাচ্চোं की খেলকুদ নেই, রাজনীতি বাচ্চাদের খেলাধুলা নয়। ঠিক সম্প্রতি রাহুল গান্ধীর এবং প্রিয়াঙ্কা গান্ধীর কিছু কথা, কিছু বিবৃতি, কিছু অ্যাক্টিভিটিস দেখে আমার বারবার সেই বাক্যটি মনে পড়ে যায়। আসলেই এরা বুঝি রাজনীতির কোনো সবক নেয়নি, শুধুমাত্র গণতন্ত্রের নামে, গণতন্ত্রের শ্রদ্ধাবরণে একটি পরিবারতান্ত্রিক রাজনীতির পিঠে বড় হয়ে নিজেদেরকে রাজনীতিবিদ হিসেবে জাহির করার চেষ্টায় লিপ্ত। আজকে ভারতের পার্লামেন্টের সামনে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে তার দলের সংসদ সদস্যরা ঘাড়ে ব্যাগ ঝুলিয়ে এবং প্লেকার্ড হাতে নিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা বলছেন এবং বাংলাদেশে সংখ্যালঘুদের সম্পত্তি এবং তাদের জীবনের নিরাপত্তার কথা বলছেন, এবং তা নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ নেবার কথা বলছেন এবং ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন। তার মানে কি তারা মনে প্রাণে বিশ্বাস করেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে? সুপ্রিয় দর্শক, প্রিয়াঙ্কা গান্ধী হয়তো তিনি জানেন না বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না। প্রিয়াঙ্কা গান্ধী হয়তো ভারতের গুজব মিডিয়াকে বিশ্বাস করতে শুরু করেছেন। আমার পুরনো কথা মনে পড়ে গেল, ভারতে যখন এই প্রিয়াঙ্কা গান্ধীর ভাই রাহুল গান্ধী প্রথম নির্বাচনে বা রাজনীতিতে মাথা ঢুকিয়েছিলেন, সেই সময় বিজেপির একজন নেতা অটল বিহারী বাজপেয়ী, যার নাম আপনাদের অনেকেরই মনে আছে, অটল বিহারী বাজপেয়ী সেই সময় বলেছিলেন, রাজনীতি বাচ্চোं की খেলকুদ নেই, রাজনীতি বাচ্চাদের খেলাধুলা নয়। তিনি রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে সেই কথা বলেছিলেন। সেই কথা আজকে আমার বারবার মনে পড়ে যাচ্ছে। সম্প্রতি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তার দল, তার দলের নেতাকর্মী, সেই সঙ্গে তার দলের নেতৃত্বে যে ইন্ডিয়া জোট রয়েছে, তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যেসব কথাবার্তা বলছে, মনে হচ্ছে যেন তারা আসলেই রাজনীতির কোনো সবক অর্জন করেননি। তারা বাংলাদেশের এখানকার প্রেক্ষাপট সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। তার মানে কি বাংলাদেশে তাদের কোনো সোর্স নেই? তারা ভারতের কেবল গুজব মিডিয়াকে বিশ্বাস করেন? সুপ্রিয় দর্শক, আসলে প্রিয়াঙ্কা গান্ধী এসব করে কি অর্জন করতে চাইছেন? তিনি কি অনেক বেশি জনপ্রিয় হতে চাইছেন? যেমনটি গতকালকেও তিনি পার্লামেন্টে ঢুকেছিলেন একই ধরনের ব্যাগ ঝুলিয়ে, যে ব্যাগে লেখা ছিল ফিলিস্তিনের পক্ষে তার অবস্থান। প্রিয়াঙ্কা গান্ধীর নিকট প্রশ্ন করতে চাই, আপনি কি ঘাড়ে সেই ব্যাগ ঝোলাতে পারবেন যেখানে ত্রিপুরার কথা লেখা থাকবে? সেটি হয়তো পারবেন, কিন্তু আপনি কি সেই ব্যাগ ঝোলাতে পারবেন আসামে মুসলিম নির্যাতনের কথা তুলে ধরতে পারবেন? আপনি কি ঘাড়ে ব্যাগ ঝুলিয়ে কাশ্মীরের মুসলিমদেরকে নির্যাতনের কথা এবং সেখানে জনসংখ্যাতৃত্ব যেভাবে পরিবর্তন করার পরিকল্পনা করা হয়েছে তা নিয়ে প্রতিবাদ জানাতে পারবেন? প্রিয়াঙ্কা গান্ধী, আপনি ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার কথা জানিয়ে সস্তা জনপ্রিয়তা অর্জন করতে পারেন, কিন্তু আপনি কি খুব জোরালো গলায় বলতে পারবেন যে আপনি ইসরায়েলের বিরুদ্ধে আপনার অবস্থান? আপনি কি বলতে পারবেন ইসরায়েলের আগ্রাসন বন্ধ হোক? সেটি বলে একবার প্রমাণ করুন না, সেটি দেখতে চায়। আসলেই আপনি যে পলিসি নিয়েছেন, আমি অন্তত যেটি বুঝি সেটি হচ্ছে যে মোদী সরকারকে এক ধরনের চাপ প্রয়োগ করার জন্য কতগুলো পলিসি নিয়েছেন, সস্তা পলিসি। আসলে এই সমস্ত সস্তা পলিসিতে বিজেপি সরকার আদৌ তারা কোনো ধরনের চাপ বোধ করে কিনা তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি হতে পারে যে আপনি এবং আপনার দল যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি হচ্ছে যে বাংলাদেশের কথিত সংখ্যালঘু নির্যাতনের কথা বলে এখানে একটি ধূম্রজাল তৈরি করতে চান। এই ধূম্রজালের মধ্য দিয়ে আপনি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও কত বেশি তলানিতে নিয়ে যাওয়া যায় তার একটি চেষ্টা আপনার দলের পক্ষ থেকে রয়েছে, এবং সেই তলানিতে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে আপনারা ফায়দা লুট করতে চান।
হয়তো দিন যত যাবে সেই বিষয়টি আরও পরিষ্কার হবে। আরেকটি বিষয় আমার নিকট মনে হয়েছে, সেটি হচ্ছে যে ভারতের এই কংগ্রেস তারা বাংলাদেশের মাইনরিটি ইস্যু নিয়ে যেসব মিথ্যা অপবাদ ছড়াচ্ছে, যেসব কথা বলছে, এসবের মধ্য দিয়ে তারা মূলত ভারতের হিন্দু ভোটারদেরকে কাছে টানতে চায়, যেই হিন্দু ভোট ব্যাংক তারা অনেক আগেই হারিয়ে ফেলেছে। আমি বলতে চাই এই কংগ্রেসের নেতানেত্রীদেরকে, তারা হয়তো জানে না যে তারা যে কাজটি করতে পারেনি, যে কাজটি মোদি করেছে, ভারতের যে হিন্দুরা রয়েছে সেখানে হিন্দুদেরকে, হিন্দু জাতীয়তাবাদকে মোদি এবং বিজেপি এমনভাবে তারা এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছে, এমনভাবে তারা ব্র্যান্ডিং করেছে হিন্দু জাতীয়তাবাদকে। এখন বিজেপি হচ্ছে যথারীতি হিন্দু জাতীয়তাবাদের একটি ধর্ম, একটি ধর্মের নাম, এটি কেবল রাজনৈতিক দল নয়। তাই এই হিন্দু জাতীয়তাবাদের চেইন ভেঙে হিন্দুদেরকে নিয়ে এসে তারা নতুন করে জনপ্রিয়তা অর্জন করবেন। সেই জনপ্রিয়তা অর্জনের জন্য বাংলাদেশের মিথ্যা তথ্য দিয়ে সেখানকার হিন্দু ভোটারদেরকে কাছে টানতে চাইবেন, সেটি এতটা সহজ নয়। কারণ মোদি সেই কাজটি সফলভাবেই করেছেন বলেই আমার কাছে মনে হয়। সুপ্রিয় দর্শক, মোদির কাজের প্রশংসা করছি না, কিন্তু হিন্দু জাতীয়তাবাদকে মোদি সেইভাবেই ব্র্যান্ডিং করতে পেরেছেন এবং যার সুফল তিনি পাচ্ছেন। তার বিপরীতে আপনাদের অবস্থান এতটা শোচনীয় হয়েছে কী কারণে? আপনারা বাংলাদেশ নিয়ে কথায় কথায় আপনার যে দাদির কৃতিত্বের কথা বলেন, যে বাংলাদেশকে স্বাধীন করার পক্ষে তার অনেক বেশি অবদান ছিল। আমি বলতে চাই এই রাহুল গান্ধীকে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে, বাংলাদেশ কি আপনার বাপদাদার তালুকদারি? এটি কি আপনার জমিদারি? বাংলাদেশ অনেক পরিবর্তন হয়েছে। বাংলাদেশকে নিয়ে মিথ্যা তথ্য না ছড়ানোই উচিত। সর্বশেষ যে মূল্যায়নটি দিয়ে শেষ করতে চাই, আজকে ভারতের কংগ্রেসের এতটা শোচনীয় অবস্থা হওয়ার অন্যতম মূল কারণ তো গোটা বিশ্ববাসী অন্তত জানে। আপনার মা সোনিয়া গান্ধী, তিনি 2004 সালে কিন্তু নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবার কাছাকাছি চলে গিয়েছিলেন। তার দল জয় পেল, তিনি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু ভারতে বিজেপির নেতারা এমনভাবে সমালোচনা করলেন যে একজন বিদেশি নাগরিক কিভাবে ভারতের প্রধানমন্ত্রী হবে। তারা সংবিধানের দোহাই দিয়ে শেষ পর্যন্ত সোনিয়া গান্ধীর সেই মনোবাসনা আর পূরণ হতে দিলেন না। কারণ তিনি ইতালির নাগরিক, তিনি রাজীব গান্ধীকে বিয়ে করেছিলেন, বিয়ে করে ভারতে এসেছিলেন। তারপরেও তাকে এমন এমন কথাও শুনতে হয়েছে। দীর্ঘ 30 বছর, সেই সময়ের কথা বলছি 2004 সালে, দীর্ঘ 30 বছর ভারতের থেকেও তিনি কেন ভারতীয় ভাষা বা হিন্দি ভাষা রপ্ত করতে পারেননি। আপনারা অনেকে হয়তো খেয়াল করেন, এই গত বছরেও বা মাঝে মাঝেই কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীকে এবং রাহুল গান্ধীকে, এই দুই ভাই বোনকে তাদের হিন্দুত্ববাদ নিয়ে ব্যাখ্যা দিতে হয়। তারা আদৌ হিন্দু ধর্ম বিশ্বাস করে কিনা তা নিয়ে কিন্তু ব্যাখ্যা দিতে হয়। তার মানে কি তাদের হিন্দু ধর্মে বিশ্বাস আছে কিনা তা নিয়ে ভারতের জনগণের প্রশ্ন রয়েছে। এরকম একটি পরিস্থিতিতে যে মূল্যায়নটি আমি দিতে চাই সেটি হচ্ছে যে ভারতে কংগ্রেসের পতন শুরু হয়েছে মূলত এই সোনিয়া গান্ধী অর্থাৎ একজন বিদেশি নাগরিক এসে যখন ভারতের রাজনীতিতে প্রবেশ করেছে, এটিকে ভারতীয়রা মেনে নেয়নি। তাই ঠিক সোনিয়ার পরে এর পরবর্তী প্রজন্ম রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী কাউকে কিন্তু মেনে নিতে পারছে না ভারতীয় জনগণ। সেই বিষয়টিকে তাদের মাথায় নিতে হবে। সুতরাং এই ধরনের একটি ভুল রাজনীতির দোলাচলে থেকে বাংলাদেশকে নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে সেখানে রাজনীতির মাঠ সরগরম করার কোনো ধরনের উপায় অবলম্বন করলে সেটি ভারতের কংগ্রেসের জন্য আরও বেশি ক্ষতির কারণ হতে পারে বলেই আমি মনে করি। তাই ভারতের যে কোনো দল, ব্যক্তি, সমাজ প্রত্যেকের উচিত বাংলাদেশের প্রকৃত চিত্রকে আড়াল করে মিথ্যা তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকা উচিত। সবাই ভালো থাকুন। এই অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।